আচ্ছা 6 নাম্বারটা ঠিক আছে। তো 6 নাম্বারটা আমরা যদি লক্ষ্য করি একটু, এখানে প্রথমে আমরা এন্ট্রিগুলো পড়ব। বলছে উত্তোলন ও মূলধন। স্যার উত্তোলন কত? 10,000, মূলধন কত? 2,80,000 টাকা। দুইটাই কোথায় বসে? মালিকানার সাথে। উত্তোলনও বসে মালিকানার সাথে, আর মূলধন বসে কি? এই দুইটা আর্থিক বিবরণীতে বসবে না, বিষয় বিবরণীতেও বসবে না। অফিস সরঞ্জাম, সরঞ্জাম তো স্থায়ী সম্পদ। সরঞ্জাম কি? স্থায়ী সম্পদ। আচ্ছা এই যে দেখো, এখন এন্ট্রিটা ডাইরেক্ট এখানে বলে দিচ্ছে বেতন 6 মাসের। সমন্বয়ে বলে নাই, ডাইরেক্ট এখানে বলছে বেতন কয় মাসের। তার মানে আর কয় মাসের পাই নাই, আর 6 মাসের পাই নাই। তার মানে পাইছি এই কত? 72,000-এর 72,000 পাইছি 6 মাসে, তার মানে আরও 72,000 টাকা পাবো। কথা ঠিক আছে? দ্যাটস ইট। এরপরে প্রাপ্য নোট। প্রাপ্য বলছি যত প্রাপ্য আছে সব চলতি সম্পদ, আর যত প্রদে আছে সব চলতি দায়। ঠিক আছে? বাড়ি ভাড়া আয়, আয় তো আয়, বাড়ি ভাড়া আয় মানে কি? অন্যান্য অন্যান্য আয়। বলছে পুঞ্জীভূত অবচয় কার? ওই সরঞ্জামের। অফিস সরঞ্জাম ছিল না, এখন আর সমন্বয়ে বলে না, এখানে বলে দিছে বাদ দিয়ে দিব। সরঞ্জাম থেকে এটা কি করব? বাদ দিব। এখন নিচে দেখো আবার একটা এন্ট্রি বলছে, দেখো একসাথে বোঝাই ফেলি। অফিস সরঞ্জামের 7.5% কত? অবশ্যই ধরতে হবে। একটা অবশ্যই দিল ভিতরে, একটা অবশ্যই দিল কোথায়? আর আমরা কি করব? আমরা জানি তো অবশ্যই এগুলো ম্যানেজ করতে হয়। একটা কাজ করবো আমরা, অফিস সরঞ্জামটা আর্থিক বিবরণীতে লেখার পরে স্থায়ী সম্পদে ভিতরেরটাও ম্যানেজ করব, বাইরেরটাও ম্যানেজ করব। অফিস সরঞ্জামকে 7.5% করে যেটা আসবে এইটা আর ওই ভিতরেরটা যোগ করে একসাথে মাইনাস করে দিব। কথাটা কি বুঝতে পেরেছ? অবশ্যই মানে স্থায়ী সম্পদ থেকে কি মাইনাস, এটা হোক ভিতরে থাক বা বাইরে থাকুক। এরপর দেখো কিন্তু একটা একটা বিষয়, ওই যে 3 নম্বরে যে অবচয়টা যেটা আছে সমন্বয়ে 7.5%, অবশ্যই কিন্তু আরেক জায়গায় কোথায় বসে? বিষয় বিবৃতিতে পরিচালন ব্যয়ে বসে। এখন কথা বলতে পারো স্যার ওই যে ভিতরেও তো অবচয় আছে, আবার বাইরেও অবচয় আছে, অ্যান্ড পরিচালন ব্যয় এই যদি আমার আর্থিক বিবৃতি কিন্তু মাইনাস যাবে দুইটাই, কিন্তু পরিচালন ব্যয় কোন অবস্থা এটা বসবে জানো? বলো তো কোনটা? শুধু বাহিরেরটা। পরিচালন ব্যয়ে যখন অবচয় বসাবা তখন বাইরে, তো পরিচালন ব্যয় কিন্তু আবার ভিতরেরটা বসবে না, কিন্তু আর্থিক অবস্থার বিরুদ্ধে আবার বাদ যাবে কিন্তু দুইটাই, ভিতরেরটা ব্যয়টা। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? থ্যাংক ইউ। আচ্ছা তারপরে যদি আমরা দেখি কোথায়, এখানে 8% বিনিয়োগ। আমি বিনিয়োগের কথা বলছি, বিনিয়োগ কোথায়? দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর্থিক বিবরণীতে। আর বিনিয়োগের সুদ হবে না এখানে 8%। সুদটা কোথায় বসবে স্যার? এক বসবে অন্যান্য আয়ে, আরেক বসবে চলতি সম্পদে, আরেক বসবে চলতি সম্পদে। কথা ঠিক আছে? আচ্ছা এখন হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো কমিশন। কমিশন কত? 4,000 টাকা না? না না, 3,000 টাকা, 3,000 2,000। ঠিক আছে? আচ্ছা কমিশন যেটা ডেবিটে আছে এটা কি? প্রদান। আর যেটা ক্রেডিটে আছে প্রাপ্ত। প্রাপ্তটা কোথায় বসবে? অন্যান্য আয়, আর প্রদানটা অন্যান্য ব্যয়। সিম্পল হিসাব। এগুলো কিন্তু আবার দায় চলতি সম্পদে যাবে না, এগুলো প্রাপ্ত প্রদান, প্রাপ্ত আর প্রদান, প্রাপ্য না। এগুলো বিষয় বিবৃতি শেষ। কমিশনের কাজই কোথায়? বিষয় বিবৃতি। শুধু প্রাপ্য কমিশন বললে ওটা চলতি সম্পদে চলে যাবে। যে একটা পড়ে আসছি 5 নম্বরে না 4 নম্বরে। বিনিয়োগের যে সুদ, এই যে স্যার এখানে একটা এন্ট্রি আছে, একটু একটু লক্ষ্য করো প্লিজ, মজাদার একটা এন্ট্রি। বিনিয়োগের সুদ কত? 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। আর বিনিয়োগের সুদের ভিতরে বিনিয়োগের যে সুদ কত? 4,000 টাকা। আমার বিনিয়োগের সুদ আসার কথা কত? 8% করো তো। কাকে? 1 লাখকে না? 1 লাখকে 8% করে দেখো কত আসে। এইগুলোই টুইস্ট, মানে এইখানেই কিন্তু পেজগুলো লাগে। আমার আসে বিনিয়োগের সুদ আসার কথা কত? 8,000 টাকা। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার 8,000 টাকা আসে। 1 লক্ষ টাকার 8% না? 8% কত? 8,000 টাকা। ওকে ফাইন। কিন্তু আমি বিনিয়োগের সুদ পেয়েছি কত? 4,000। তাহলে পাই নাই কত? 4,000। আর 4,000 পাই নাই। কি পাগল মতো 4,000 যেহেতু আমার দেখো এই উপরে বলছে বিনিয়োগের সুদ, বিনিয়োগ বলছে, ঠিক তার নিচে বলে দিছে বিনিয়োগের সুদ পেয়ে গেছি। কত পেয়েছি? তাহলে আর পাই নাই কত? তাইলে আমি যখন অন্য আয়োজন বিনিয়োগের সুদ লিখবো, বিনিয়োগের সুদ 4,000 লিখে বকেয়া 4,000 ওই কি করতে হবে? যোগ করতে হবে। এখন এই যে বকেয়াটা অন্যান্য আয়ে যে বকেয়াটা লিখছে এটা আর্থিক বিবৃতিতে যায় কি হবে? বসে যাবে কোথায়? চলতি সম্পদ। চলতি সম্পদ না চলতি দায় কোনটা? এটা চলতি সম্পদে বসবে। এটা হেয়ার্ড, এটা চলতি সম্পদে বসবে, কারণ এটা তো অন্য আয়ের।
এটা তো পরিচালন ব্যয়ের না। পরিচালন ব্যয়ের ভিতরে যে বকেয়াগুলো হবে ওইগুলো হবে চলতি দায়, আর অন্যান্য আয়ের ভিতরে যে বকেয়াগুলো হবে এগুলো হবে চলতি সম্পদ। তাহলে এখানে 4,000 টাকা, ওইখানে আবার গিয়ে চলতি সম্পদ 4,000 টাকা হবে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? বুঝতে হবে, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন। 10% বন্ধক ঋণ, আচ্ছা বন্ধক ঋণের অ্যামাউন্টও বেশি না, তাহলে এটাও অবভিয়াসলি এটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ঋণ, দীর্ঘমেয়াদী দায় আর কি, দীর্ঘমেয়াদী দায়। এবং এটা একটা সুদ হবে না, এটা সুদটা কোথায় কোথায় বসবে? অন্যান্য ব্যয়ও বসবে, বিষয় বিবরণীতে, আর আর্থিক অবস্থা কিন্তু চলতি দায়ে বসবে। সিম্পল হিসাব বুঝছেন? এবার চলেন আমরা হিসাবে যাই। একটু সমন্বয়গুলো দেখে নিই। সমাপনী মজুত পণ্য কত? বাজার মূল্য বেশিটা আমরা নিব না, কমটা নিব। 1 লক্ষ কত? 28,000 টাকা। বাড়ি ভাড়া 2 বছরের জন্য পাওয়া গেছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য বাড়ি ভাড়া পাইছে। তার মানে ওই যে উপরে বাড়ি ভাড়া ছিল না, কই বাড়ি ভাড়া আয় কত টাকা? 6,000 টাকা। তাহলে আমরা তো জানি এখানে 1 বছরের টাকা থাকবে, তো 2 বছরের টাকা পাবে না। তাহলে 1 বছরের টাকা এখান থেকে কী করবো? তাহলে 2 বছরের টাকা পাইছে মানে কত? 6,000, মানে এটা 2 বছর টাকা। তাহলে 1 বছর কত? 3,000। এখান থেকে 3,000 মাইনাস করবো, কারণ বক্সের ভিতরে 1 বছরে থাকতে পারবে। কয় বছরের? তাহলে এখান থেকে 3,000 টাকা মাইনাস করবো, অর্ধেক কত? 3,000 মাইনাস, মানে এটা অগ্রিম আর কি। এই অগ্রিমটা আবার আর্থিক বিবরণীতে যায় কী হবে? চলতি সম্পদ। আমি কি বিষয়টা বুঝি? এখানে কিন্তু অনেকগুলো প্যাচ আছে এই অঙ্কটাতে, ঠিক আছে? এগুলো বুঝলেই হবে। এরপর বলছে অফিস সরঞ্জামের 7.5%, তো বলছি 7.5% অবশ্যইটা বুঝবে বিষয় আয় বিবরণীতে এবং বাদ হবে আর্থিক ব্যবস্থা এই অবস্থার বিবরণী থেকে। কমিশন বাবদ 2,000 টাকা অনাদায়ী, কমিশন বাবদ অনাদায়ী, তাহলে বকেয়া কমিশন এটা কোথায়? ওই প্রাপ্ত কমিশনের সাথে কি হবে? যোগ হবে। বকেয়া প্রাপ্ত কমিশন কোনো নাই না, ওইখানে গিয়ে যোগ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরটা আসেন ক নাম্বার। কত বলছে কি? নিট বিক্রয় 3,56,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি না। নিট বিক্রয় ধরছে, তাহলে শুধু বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে বলছে। বিক্রয় দিয়ে বলছে বিক্রিত পণ্যের ব্যয় বের করো। কীভাবে করব? বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা আলাদা করতাম না। সো এখন কি করব আমরা একটু বোঝাই। এখানে কিন্তু বিক্রিত পণ্য ব্যয়ের কোনো এন্ট্রি নেই। দেখো উপরে তোমার প্রশ্নটা কীভাবে করছে বুঝো না? বলছে নিট বিক্রয় এত টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় বের। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে কি বিক্রয় লাগে? বিক্রয়ের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে বিক্রয় দিয়ে কেন বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে? এটার সিস্টেমটা হচ্ছে মানে বিক্রয় দেওয়া, বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো এন্ট্রি নেই। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে মোট মুনাফা দেওয়া আছে। ওই মোট মুনাফাটা স্যার ওই একবারে উপরে 6 নম্বরে একবারে উপরে, এখানে কেটে গেছে তো গাইডে দেখো। ওই যে শৌকত এন্টারপ্রাইজ 30 জুন কত টাকা? 1,28,000 টাকা মোট মুনাফাটা এখানে দেওয়া। তোমরা বইয়ে দেখে নিও। এই যে এই মিস্টেকগুলো আমাদের কমন হয়ে যায় মাঝে মধ্যে। মোট মুনাফাটা কোথায় দেওয়া? উপরে। তাহলে একটা কথা মনে রাখবেন, দেখেন মোট মুনাফা দেওয়া আর এই দিক দিয়ে আমাদের বিক্রয় দেওয়া। তাহলে আমার এখন লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা আমরা মোট মুনাফা কীভাবে বের করি? এই দেখো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে মাইনাস করার পরে যে উত্তরটা আসে সেটাকে বলে কি? এখন যদি সেমভাবে মোট মুনাফা থেকে যদি আমি বিক্রয়টাকে মাইনাস করে দিই, অথবা বিক্রয় থেকে যদি মোট মুনাফাটাকে মাইনাস করে দিই, যেটা থাকবে এটাও কি বিক্রিত পণ্যের ব্যয়। কথাটা বুঝতে পেরেছেন? আমি যদি আর একটু ক্লিয়ারলি বোঝাই, একটু তাকাও। তাই দেখো আমরা কিন্তু সিস্টেমটা এইভাবে করি যে আমরা অনেক সময় বিয়োগ করি না। ধরো 12 থেকে যদি 3 বিয়োগ করো উত্তর কত? 9 না? এখন মনে করো আমার কাছে এই 3টা নাই, এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা মাঝখানে থাকে। এখন আমরা কি করতে পারি? আবার ওই 12 থেকে উত্তরটাকে আমরা বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করলে কত? উত্তর 3, এই যে 3 চলে আসবে। কথা ঠিক আছে? আমরা যখন এই যে উপরটা থেকে যখন মাঝখানটা বিয়োগ করি উত্তরটা আসে, আবার উপরটা থেকে যদি আমরা উত্তরটা বিয়োগ করে দিই তাহলে মাঝখানটা আসবে। তাহলে আমরা যদি মোট মুনাফার দেখে আর বিক্রয় দেখে যে বিক্রিত পণ্যের ব্যয়টা আছে, বিক্রিত পণ্যের ব্যয় করে থাকে মাঝখানে, তাহলে আমরা বিক্রয় দেখে মোট মুনাফাটা কী করবো? বিয়োগ করে দেবো। এই যে দেখো তোমাদের আনসারটা আমি দেখাই। ওই যে প্রথম আনসার দেখো, বিক্রয় দেখে বিক্রিত পণ্যের ব্যয়টা কী করবো? মোট মুনাফাটা মাইনাস করবো, যেটা থাকবে এটাই হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয়। আমি কি ক নাম্বারটা বুঝাতে পারছি স্যার? বুঝছেন? শিওর? থ্যাংক ইউ। এরপরটা বলছে কি? কত বলছে? শতদল এন্টারপ্রাইজের 2017 সালে 30 জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী কি প্রস্তুত করতে বলছে? বিশদ আয় বিবরণীর জন্য প্রথমে আমার কি লাগবে? মোট মুনাফা। মোট মুনাফা কি বের করা লাগবে নাকি দেওয়া আছে? দেওয়া আছে। তাহলে আমরা মোট মুনাফাটা চলো আমরা ধরি। মোট মুনাফা প্রশ্নে দেওয়া উপরে 1,28,000। তো মোট মুনাফার পরের স্টেপটার নাম কি? পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কত? প্রথমে বেতন, ওইখানে বেতন ছিল না, তো বেতনের কিন্তু বলছে কি
6 মাসের ছিল। প্রশ্ন দেখো কয় মাসের ছিল? তো 6 মাস, এত কিছু লেখার দরকার নেই, তুমি তো বুঝোই। 6 মাস ছিল, তার মানে আরও 6 মাস বকেয়া। তো বকেয়া এনে কী করবো? যোগ করে দিব। তো যোগ করে দেওয়া আর 72,000, কত হবে? 1,44,000। এরপরে আরেকটা যদি আমরা দেখি, কমিশন প্রদান, ওই প্রশ্নটা তোমরা দেখো, কমিশন প্রদান কত ছিল? 3,000 টাকা। 3,000 টাকা হবে পরিচালন ব্যয়। এরপর কি অফিস সরঞ্জামের যে ওই যে পার্সেন্টেজটা অবচয় সমন্বয় যেটা ছিল, অফিস সরঞ্জামের অবচয় কত? 7.5%। অবচয়টা বসে যাবে অফিস সরঞ্জামের উপরে 7.5% করবা, কত আসবে? 18,000 টাকা আসবে। পরিচালন ব্যয় শেষ। পরিচালন ব্যয় কত আসছে? 1,65,000 টাকা। তো 1,28,000 টাকা থেকে 1,65,000 টাকা যদি বিয়োগ করি, উল্টা আমার কি ক্ষতি হয়? পরিচালন মুনাফা হয় না, পরিচালন কি হয়? ক্ষতি। কত? 37,000 টাকা। এই কারণে এখানে ব্র্যাকেট দেওয়া। কথাটা ক্লিয়ার স্যার? এরপরে যেটা বলছে যোগ অন্যান্য আয়। যোগ কি? অন্যান্য আয়। তো অন্যান্য আয় কোনগুলো ছিল ওইখানে? 1 নম্বরে ছিল বাড়ি ভাড়া আয়। বাড়ি ভাড়াটা কী ছিল? নয়, বাড়ি ভাড়ার সাথে নিচে কথা ছিল না কি ছিল না? ছিল। ওই বলছিল না যে বাড়ি ভাড়া অগ্রিমটা বাদ দিতে হবে 2 বছরের জন্য। তো বাড়ি ভাড়া লিখবো 6,000 টাকা, এখান থেকে অগ্রিম 2 বছরের মানে কি আরও অর্ধেক বাদ। বাড়ি ভাড়া পেয়েছিলাম কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আমার বক্সে থাকবে কয় বছরের জন্য? বলো? 1 বছর। তাহলে 1 বছর বাদ দিব, 1 বছর অগ্রিমটা বাদ দিলে আর আমার থাকবে কত? 3,000 টাকা। এরপরে বিনিয়োগের যে সুদ, এই যে এখানে একটা পেজটা, বিনিয়োগের সুদও কিন্তু অন্য নাই। তো বিনিয়োগের সুদ কত ছিল? 4,000 টাকা। আর আমি এই যে আমার বিনিয়োগের সুদ আসার কথা কত? 8,000 টাকা আসার কথা। অনেক সময় এখানে বেজালটা লাগায়, বিনিয়োগ এত পার্সেন্ট দিয়ে বিনিয়োগের সুদটা তো আমরা একবারে লিখতে পারি অন্য নাই পার্সেন্ট দিয়ে বের করে, কিন্তু ওরা কি করে? বক্সের ভিতরে নিচে দিয়ে বিনিয়োগের সুদ কিছু ধরিয়ে দেয়, আর কিছু বাকি রাখে। এই যে একটা কনফিউশনে ফেলে দেয় ছেলে মেয়েগুলোরে। তাহলে আমরা লিখবো কি? বিনিয়োগের সুদ আসার কথা 8,000, আসছে কত? 4,000। তো আমরা লিখবো অনাদায়ী বা বকেয়া। অনাদায়ী বা কি? বকেয়া কত? 4,000। তাহলে টোটাল কত হবে? বিনিয়োগের সুদ 8,000। এই যে এখানে যে বকেয়াটা ছিল বিনিয়োগের সুদ, এইটা গিয়ে আর্থিক বিবরণীতে কী হবে? চলতি সম্পদ দায় হবে। কেন? আয় থেকে যাচ্ছে না। পরিচালন ব্যয়ে যে বকেয়াগুলো থাকে ওইগুলো হচ্ছে কি? দায়। আর আয়ে যে বকেয়াগুলো থাকবে ওগুলো হবে কি? চলতি সম্পদ। এরপর আছে কি? প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন কত টাকা? 2,000 টাকা। প্রাপ্ত কমিশন কত? কমিশনের সাথে কোনো কথা আছে? অনাদায়ী 2,000 টাকা কমিশন। তাহলে কমিশনের সাথে যদি অনাদায়ী মানে বকেয়া, কমিশনের সাথেও কমিশন যোগ হবে, তাহলে কত হবে? 4,000 টাকা। আশা করি বুঝতে পেরেছি। অন্যান্য আয় শেষ। অন্যান্য ব্যয় আছে? অন্যান্য ব্যয় কি ছিল? বন্ধকি ঋণের সুদ। এই তো এখানে একটা পেজ আছে, আমি চলো প্রশ্নটা একটু দেখাই। এখানে আমার যেটা বলছে, এই যে প্রশ্নটা দেখো, এখানে বন্ধকি ঋণ কত? 10%। একটু লক্ষ্য করো, তোমার হিসাবটা হচ্ছে 30শে জুন। তুমি বন্ধকি ঋণটা নিয়েছিলা কবে? 1/2/2017, মানে ফেব্রুয়ারির 1 তারিখে নিয়েছিল। তার মানে কি জানুয়ারি মাসটা ছিল? তুমি কি জানুয়ারি মাসে সুদ দিবে? তাহলে কোন পর্যন্ত? জুন পর্যন্ত। তাহলে জানুয়ারি মাস বাদ দিয়ে সুদটা দাও তো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এটা তো মানে সিম্পল, সাধারণ মানুষও বুঝে। তোমার এখানে সুদ মানে ঋণ নিয়েছো তুমি ফেব্রুয়ারির 1 তারিখে, তোমার লাস্ট ডেট হচ্ছে জুনের 30 তারিখ। তাহলে তুমি কয় মাসে সুদ দিবা? তুমি কি জানুয়ারি সহ দিবা? ঠিক আছে, এটা বুঝো না? তাহলে আমরা 5 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে আমি 5 মাসে সুদ দেবো। তাহলে ঋণের সুদ কত আসবে? 10% করো তো। 1,20,000-এ 10% করে দেখো। হ্যাঁ, 8,000। এটাকে প্রথমে 10% করবা। 10% করলে কত আসে? হ্যাঁ, 10% করলে আসে কত? 1,20,000-কে 10% করলে কত আসে? 12,000 টাকা আসে। কত? তোমার 12 মাসের সুদ। কয় মাসের সুদ? আমরা যে পার্সেন্টটা করি, পার্সেন্টটা মূলত কয় মাসের? 12 মাস। পুরো 1 বছরে। তাহলে কত আসে? 12,000 টাকা আসে। তা আমার তো লাগবে 5 মাসের। তাহলে 12,000 আবার ভাগ করবো কত দিয়ে? 12 দিয়ে। 12,000 12 দিয়ে ভাগ করলে 1 মাসে কত আসে? 1,000 টাকা। 1,000 টাকা না? তাহলে আমি সুদ দিব কয় মাসে? 5 মাসে। তাহলে আমার সুদ হবে কত? 5,000 টাকা। বিন্দি বুঝতে পেরেছো কি বলছি? দেখেন তো, এই প্রথমত তুমি পার্সেন্ট করবা। যদি আমরা 10% করি 1,20,000 টাকা দেয়, আমার কত আসতেছে? আমার আসতেছে 12,000 টাকা। 12,000 টাকা কি আমার 5 মাসের না 1 মাসের নাকি 12 মাসের? 12 মাসের। আমি আগে বের করবো কয় মাসের? 1 মাসের সুদ। তাহলে 12,000 ভাগ করবো 12 দিয়ে, তাহলে আমার বেরোবে 1 মাসের সুদ কত? 1,000 টাকা। আমার লাগবে কয় মাসের? 5 মাস। তাহলে 5 মাসের সুদ কত? 5,000 টাকা। এই যে বন্ধকি ঋণের সুদ 5,000 টাকা এখানে বসে গেছে। ঠিক আছে,
তো 5,000 আর আগে ওইখানে ছিল কত 22,000 এই প্লাস মাইনাস করে টোটাল কত 27,000। নিট মুনাফা হয়েছে নাকি নিট ক্ষতি হয়েছে? নিট ক্ষতি। আচ্ছা এই যে বন্ধকি ঋণের সুদটা এটা আরেকবার কোন জায়গায় বসবে? আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়। এটা কিন্তু দুই জায়গায়, আমি আবার বলতে বিনিয়োগের সুদ আর ঋণের সুদ দুইবার বসে। কয়বার বসে? এরপর বলছে গ নম্বর বলছে নিট ক্ষতি 27,000 টাকা ধরে হিসাবকালে শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। নিট ক্ষতি কত? 27। আমার কিন্তু এখানে নিট ক্ষতি আরেকটা বেরিয়েছিল, ওরা আমাদেরটা ধরতে বলে নাই। আচ্ছা নিট ক্ষতিটা কোথায় লাগবে বলো তো? আর্থিক অবস্থার বিবরণীতে নিট ক্ষতি লাগে কোথায় লাগে? বিষয় বিবরণী সরি না মালিকানা সত্যতে কারণ আর্থিক বিবরণী করতে গেলে আমার নিট ক্ষতি লাগবে না, কিন্তু মালিকানা শত লাগবে। আর মালিকানা শত করতে গেলে নিট ক্ষতি লাগবে। ঠিক আছে, এতক্ষণ লাগে কিসের জন্য বলতে? আসেন এই দেখো, প্রথমে আমরা স্থায়ী সম্পদ লিখবো। স্থায়ী সম্পদ আমার প্রশ্ন কী ছিল? প্রশ্নটা সামনে নিও। অফিস সরঞ্জাম 2,40,000 টাকা। আর অফিস সরঞ্জামের বক্সের ভিতরে ছিল একটা অবচয়, বক্সের বাইরে ছিল আরেকটা অবচয়। দুইটা অবচয়ের একসাথে যোগ করে একবারে বাদ দিয়ে দিব কত? তাহলে স্থায়ী সম্পদ কিন্তু আর ছিল না প্রশ্নে। তাহলে কত? 2,10,000 টাকায় আমার স্থায়ী সম্পদ। এরপর বলছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ 8% বিনিয়োগ বসবে। চলতি সম্পদ কি কি ছিল? প্রাপ্য নোট ছিল। দেখো প্রশ্নে কি ছিল? প্রাপ্য নোট। প্রাপ্য আমি বলছিলাম সকল প্রকার প্রাপ্যই কি একটা চলতি সম্পদ। এরপরে অনাদায়ী বিনিয়োগের সুদ। ওই যে বিনিয়োগের সুদ কত বসবে? পুরো 8,000 বসবে না 4,000? 4,000, কারণ 4,000 তো বক্সে চলে গেছিল। আচ্ছা তারপর যেটা বলছে স্যার, এরপরে যেটা বলছে তোমার অনাদায়ী কমিশন। ওই নিচে যে কমিশনটা ছিল, অনাদায়ী মানেই কমিশনও যদি থাকে, অন্য কমিশন কোথায় ছিল? অন্যান্য আয়ে না? অন্যান্য আয়ে যেগুলো বকেয়া থাকে সবগুলো এসে চলতি সম্পদে বসবে। মনে থাকবে তো? কি বলছি বলেন তো? অন্যান্য আয়ে যে বকেয়াগুলো থাকে এগুলো এসে চলতি সম্পদে বসবে। সমাপনী মজুত পণ্য এসে তো চলতি সম্পদ আমরা জানি। আর আছে চলতি সম্পদ শেষ, মোট সম্পদ শেষ। এরপর কি আছে? চলতি দায়। চলতি না মানে মালিকানা শত দায় বের করে চল। আচ্ছা অ্যান্ড চলতি দায়টা বের করার জন্য সর্বপ্রথম যেটা লাগে মালিকানা শত। মালিকানা শত তো আর আমাকে দিয়ে দেয় নাই, অনেক সময় কিন্তু দিয়ে দেয়। লোক অ্যাট মি অনেক সময় দিয়ে দেয়, তাই আমরা বের করে নেব। বের করবো কোথায়? ওই আর্থিক অবস্থার বিভিন্ন ঠিক নিচ্ছে। তো প্রথমত এখানে মূলধন ছিল কত? 2,80,000। আমার তো নিট ক্ষতি হয়েছে, নিট ক্ষতি ওরা ধরে নিতে বলছে কত? 27,000 মাইনাস করলে 2,53,000। এখান থেকে উত্তোলন ছিল কিন্তু প্রশ্নে, উত্তোলন ছিল না? উত্তোলন মাইনাস করো 10,000, তাহলে কত থাকবে? 2,43,000 টাকা থাকবে। তাহলে এইটা হচ্ছে মালিকানা শত। ওই মালিকানা শতটা নিয়ে আমরা কোথায় বসাবো? মালিকানা শতে বসাই দেবো 2,43,000। এরপরে লিখবো দীর্ঘমেয়াদী ঋণ বা দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় কী ছিল? 10% বন্ধকি ঋণ 1,20,000 টাকা। এখন যাবো চলতি দায়। চলতি দায় কোনটা? ওই পরিচালন ব্যয় যতগুলো বকেয়া ছিল, কী ছিল? বকেয়া বেতন ছিল 72,000। তারপর প্রদায় নোট পাওনাদার তো এমনি চলতি দায়, পাওনাদার কি? আর এই যে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম প্রাপ্ত। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে বাড়ি ভাড়া এটা কী ছিল? অন্যান্য আয়। অগ্রিমটা মাইনাস হয়েছিল না? এইবার একটু আসেন অন্যান্য আয়ে, নতুন করে মুখস্থ করেন। অন্যান্য আয়ে যেগুলো বকেয়া থাকবে এগুলো হবে চলতি সম্পদ, আর অন্যান্য আয়ে যেগুলো অগ্রিম থাকবে এগুলো হবে চলতি দায়। উল্টা না? আমরা এতদিন পড়ছি কোনটা? পরিচালন ব্যয়েরটা। পরিচালন ব্যয় যেগুলো বকেয়া হয় এগুলো আসে চলতি দায়ে, আর যেগুলো অগ্রিম হয় ওইগুলো যায় চলতি সম্পদে। আর অন্যান্য আয়ে যেগুলো বকেয়া হবে এগুলো যাবে চলতি সম্পদে, আর যেগুলো হবে তোমার অগ্রিম এগুলো যাবে চলতি দায়ে। বিষয়টা কি বুঝে দেবে? তাহলে প্রাপ্ত বাড়ি ভাড়া কি কত? 3,000 টাকা কোথায় যাবে? চলতি দায়ে। বন্ধকি ঋণের সুদ, ওই যে ঋণের সুদ তো চলতি দায় হবেই। আমি আরেকটু বলি অগ্রিম বাড়ি ভাড়াটা কেন চলতি দায়। দেখো মনে করো তুমি তোমাদের ভাড়াটিয়া থেকে বাড়ি ভাড়া নিবা 1 মাসের, তুমি নিয়ে ফেলছো 5 মাসের বা 2 মাসের। তাহলে ওই যে 1 মাসের বাড়ি ভাড়া 2 মাসের বাড়ি ভাড়া নিছো, তো উনি থাকছে মাত্র কয় মাস? 1 মাস। তাহলে আর 1 মাস কি উনি তোমার কাছে পাওনা না? তার মানে তুমি কিন্তু ওনার কাছে 1 মাসের টাকা দেনা আসো, মানে দায়ী আসো। ওনাকে 1 মাস থাকতে দিতে হবে, টাকা তো যে নিয়ে ফেলছো, তাহলে ওনার কাছে তুমি দায়ী না। এই কারণে এটাকে বলে চলতি দায়। এটাকে কি বলে? তোমার দিক থেকে যখন তুমি হিসাব করবা এটা তোমার জন্য হবে কি? চলতি দায়। বিষয়টা কি বুঝতে পারছি? এই কারণে এটা চলতি দায়ে বসে, কারণ তুমি আর 1 মাস ওনাকে থাকতে দিলে টাকাটা বরাবর কাটাকাটি হবে। আর যতক্ষণ পর্যন্ত উনি থাকবে না, 1 মাস পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি অগ্রিম নেওয়ার কারণে ওনার কাছে তুমি দায়ী। কথা ঠিক আছে? তাহলে অগ্রিম বাড়ি ভাড়াটা কী হবে? চলতি দায়। আর বন্ধকি ঋণের সুদটা কোথায় হবে? চলতি দায়। এটা আরেক জায়গায় কোথায় বসছিল? ওইখানে আর্থিক অবস্থা বিবৃতি অন্যান্য ব্যয়ে। ঠিক আছে স্যার, তাহলে তো এরপরে ক্যালকুলেশন করলে তো উত্তর অটো মিলে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন।